অভিমান, এটা কিন্তু মারাত্মক জিনিস জানেন। মানুষ অভিমানে বশবর্তী হয়ে নিজের মনের কথা হয়তো নিজের প্রিয়জনের কাছে প্রকাশ করতেই পারে না, এবং সেই দরুনে যে কত রকমের ঝক্কি পোয়াতে হয়, আজকের ঘটনা কিন্তু তারই জলজ্যান্ত এক প্রমাণ। ঘটনাটা এক অনামিকা পাঠিয়েছে, নাম মেনশন করতে পারবো না, কারণ ওর মামার জীবনে ওর দিম্মা, ওর মামা মানে দিম্মা ক্রিয়েট করা এসব আর কি জিনিস। তো তাই নাম মেনশন করতে মানা করেছে, অ্যান্ড অলসো জায়গার নামও মেনশন করছি না। আহ, শুরু করে দিই তাহলে ঘটনাটা, ঠিক আছে? নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজও একটি মারাত্মক ঘটনা নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে। এই ঘটনা তো আমি বললাম এক অনামিকা পাঠিয়েছেন, তো যারা আর কি নিজের নাম প্রকাশ করতে চান না, সেই ক্ষেত্রে যদি মেয়ে হয় তাহলে অনামিকা, পুরুষ হলে অন্য নাম দিয়ে, ম্যাক্সিমাম উত্তম বাবু দিয়ে আমি ইয়ে করি, মানে প্রকাশ করি। তো পাঠিয়ে দিতে পারেন, আর নাম প্রকাশ করতে ইচ্ছুক থাকলেও সেটাও করে দিই, ঠিক আছে? কোথায় পাঠাবেন? পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, কোথাও পাঠিয়ে রেখেছেন বা কোথাও থেকে শোনা ঘটনা প্লিজ পাঠাবেন না, ঠিক আছে? আর কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয়, সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য ছোটবেলায় যে গল্প শুনে একটা নস্টালজিক অনুভূতি হতো, সেই অনুভূতিটাই ফিরিয়ে দেওয়ার, আর কিছু না। এইটুকুনি মাত্র। তো চলো শুরু করছি আজকের ঘটনা, এক অনামিকার ঘটনা। যেহেতু বললাম ওর মামার সঙ্গে ঘটেছিল, এবং মামা মানে ওর ওন মামা। তো এখানে সব আমি ছদ্মনাম বলেই ইউজ করছি, তো ভাবে একটা আমি গল্প বলছি। শশীকলা দেবী, শশীকলা দেবীর মানে বেশ ভালোই সম্পন্ন আর কি, একটা ভালো বাড়িতে ওনার বিয়ে হয়, এবং বিয়ের পরে ওনার হাজবেন্ড একই সন্তান ছিলেন, হ্যাঁ, ওনার আর কোনো ভাই বোন ছিল না। বাট শশীকলা দেবীর পরপর 4টা মেয়ে হয়েছে, বাট ওনার খুব আশা যে একটা ছেলে তো হতেই হবে, নাহলে বংশ রক্ষা হবে কি করে, তাই না? তো ঠিক আছে, 4 মেয়ের পরে কিন্তু একটা ছেলে হলো, সেই হলো আমাদের অনামিকার মামা, যার নাম আমি ছদ্মনাম ইউজ করছি প্রীতম বাবু। তো প্রীতম হওয়ার পর মানে 4 বোনের আস্তে ধীরে বিয়ে হয়। মেঝো বোন মানে অনামিকার মা, মানে মেঝো ছিল ওই বাড়ির। তো উনি পাড়াতে একজন ছেলেকে ভালোবাসতেন, এবং ভালোবেসে উনি কিন্তু পালিয়ে বিয়ে করেন, ঠিক আছে? যেহেতু একই পাড়ার, দেবেন না, একটু গৌরামি ছিল ওর দিম্মার মধ্যে, জানে দেবে না, তো পালিয়ে বিয়ে করেছে। বিয়ে করার পর কিন্তু আমার মা বাবার সঙ্গে বেশ ভালোই মানে ইয়ে হয়ে গেছে আর কি, কি বলে, মানে আবার এক হয়ে গেছে আর কি, হ্যাঁ। তো যাই হোক, হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি। আহ এই মেঝো মানে অনামিকার মা পালিয়ে যাওয়ার পর, অনামিকা তখন হয়নি, 1.5 বছরের মাথায় কিন্তু ওর দাদু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, হ্যাঁ। তো তখন কিন্তু ওর মামা আর কি ছোটই ছিল, যেহেতু 4 বোনের পরে তো মানে বিয়ের উপযোগী ছিল না, ঠিক আছে। তো অনেক মানে 4 মেয়ের যখন বিয়ে দিয়ে দিয়েছে, মানে বড় বোনের আগেও কিন্তু অনামিকার মা আর কি ভেগে বিয়ে করেছে আর কি, পালিয়ে গিয়ে বিয়ে করেছেন। তো বড় বড় মাসিও তখন কিন্তু অবিবাহিত ছিল, তো কষ্ট সৃষ্টি করে যেভাবে হোক 3 মেয়েকে বিয়ে দিয়েছে, এবং ছেলেকেও বিয়ে দিয়েছে। ছেলেকে বিয়ে দেওয়ার পর বৌমা আসছেন, এবং বৌমার ঘরেও প্রথম মেয়ে, দ্বিতীয় মেয়ে, তৃতীয় মেয়ে। তৃতীয় মেয়ে হওয়ার পরে না তোমার প্রীতম বাবু বেঁকে বসেছেন, কিন্তু ওনার মার জেদ যে না, আমারও তো ওরকম ছিল, 4 মেয়ের পর এক ছেলে হয়েছে, তোর 3টা হয়েছে, দেখবি 4 নম্বরটা ঠিকই তোর ছেলে হবে। তো প্রীতম বাবু বলছে, এখনের যা বাজারের অবস্থা মা, আমি এতগুলি মেয়েকে মানুষ করব কি করে, পড়াশোনা আছে। দিদিদের আমাদেরকে তো এমনি করেই তুমি বড় করে নিয়েছো, পড়াশোনার অতটা ইয়ে ছিল না, সরকারি স্কুলে পড়তে দিয়ে দিয়েছো। বাট এখনের জেনারেশনের কথাটা তো আলাদা, আর আমি তো ওরকম ডিফারেন্সিয়েট করতে পারবো না। আমি যদি ছেলেও হয়, মেয়েদেরকে যেরকম পড়াশোনা করাবো, ছেলেকেও ওই সেম ইয়েতেই করব। তখন ওর ঠাম্মু মানে আই মিন টু সে মানে ওর দিম্মা বলেছে, অনামিকা দিম্মা বলেছে ওনার ছেলেকে, যে একমাত্র ছেলে, তোকে কি আমি এমনি মানুষ করতে দেবো, তোর দরকার নেই, নাতি হলে আমি ওর সবকিছু বহন করবো, ওরকম টাইপের। তো 3টা না পর 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 মেয়ে হয়েছে, বুঝেছো? মানে 1 বছরের ডিফারেন্স, ডিফারেন্স বলতে পারো পিঠাপিঠি। তো 4 নম্বর মানে ওর প্রীতম বাবু একদম মানা করেছিল ওনাকে, প্রীতম বাবুকে নিজের মাথার কসম দিয়ে বলছে, আর কোনোদিনও বলবো না, আরেকবার লাস্ট ট্রাই কর, আরেকটা এবার নাতি হবে আমি বলছি বলে, মানে জোর জবরদস্তি করে, জানো তো, আহ, মানে আরেকটা মানে আবার গর্ভধারণ করলেন ওনার বৌমা। এবং বলে না যে ভগবানের ইচ্ছার বিরুদ্ধে আমরা কি কিছু করতে পারি, ওনার কিন্তু 4 নম্বর মেয়ে হয়েছে,
ঠিক আছে। এই অনামিকার মা বললো বা আরো যে 3 মেয়ে ছিলেন সবাই কিন্তু ওনার মাকে বোঝাতেন, মা ওই দিন গেছে, আজকাল মেয়েরাও ছেলেদের থেকে কম না, বোঝাতো। তখন কি বলতো বলতো, অ্যাকচুয়ালি অনামিকা বললাম না, অনামিকার কিন্তু অনামিকার ভাই আছে, প্রত্যেকটা পিসি মানে প্রত্যেকটা মাসিদের ঘরে একটা একটা ছেলে আছে। উল্টা দিম্মা কি বলতো, ও নিজেদের প্রত্যেকের ঘরে তো একটা একটা ছেলে আছে, তাই কোনো ব্যাপার না, আমার ঘরে তো একটাও ছেলে আসেনি, আমারটাই বোধহয় বৌমা পেয়েছে, ওই যে আমার 4টা মেয়ে হয়েছে, 4টা মেয়ের পরে একটা ছেলে, বৌমার 4টা মেয়ে হয়ে গেছে, এখন একটা নিশ্চয়ই ছেলে, মানে 5 নম্বরের জন্য ট্রাই করতে বলছে। হ্যাঁ, আচ্ছা এখানে একটা কথা বলে দিচ্ছি, যেহেতু প্রীতম বাবু রাজি ছিলেন না, তো 3 নম্বর মেয়ের সঙ্গে 4 নম্বর মেয়ের প্রায় 6-7 বছরের ডিফারেন্স, ওনাকে অনেক বুঝিয়ে ঠুজিয়ে 6-7 বছর পর আবার কিন্তু মানে 4 নম্বর বাচ্চাটা হয়েছে। তো মানে 3 নম্বর বোনের সঙ্গে প্রায় 7 বছরের ডিফারেন্স হলো ছোট বোনের, স্নিগ্ধা নাম দিয়ে দিচ্ছি ওর। হ্যাঁ, স্নিগ্ধা ডিফারেন্স। তো ঠিক আছে, এইবার কিন্তু 4 নম্বর স্নিগ্ধা যখন হয়েছে, ওর মার হেলথ প্রচন্ড ডিটোরিয়েট করেছে, ডক্টর বলেছে আর কিন্তু ওগুলো চান্স নেবেন না, এবার কিন্তু ওনার মানে জীবন মৃত্যু নিয়ে কথা হয়ে আছে। মানে হয় না যে দেখো, বাচ্চা হচ্ছে প্লাস সংসারের কাজ, তারপর শাশুড়ি মা একটু খোটা দিতেও, যদিও নিজেরও কিন্তু 4 মেয়েই হয়েছে, তারপরে হয়েছে ছেলে, কিন্তু খোটা দিতেও ছাড়তেন না। তো এইবার তো প্রীতম বাবু পুরো বেঁকে বসলেন যে এইবার যাই হোক আর কোনো ছেলের আবদার মা তুমি কিন্তু করবে না, তুমি আমার মাথার কসম দিয়েছিলে। তো মা তো বেঁকে বসেছে যে না, আমারটাই পেয়েছে, 4টা মেয়ে আমার হয়েছে, তারপরে একটা ছেলে, তোরও দেখিস 4টা মেয়ে হয়ে গেছে, এখন একটা ছেলে হবে। তো মা ছেলের মধ্যে এত ঝগড়াঝাটি হচ্ছে, এদিকে বউকে তো উঠতে বসতে আর কি কথা শোনায় খালি এমন ভাবে, মানে বেচারির তাকে ছোট বাচ্চা হয়েছে, তার উপর 3টা মেয়ে অলরেডি আছে, তারপর শাশুড়ি মার এরকম উৎপাত, উনি না নাজেহাল, ওনার হেলথ ডিটোরিয়েট করা শুরু করলো। তো প্রীতম বাবু এবার প্রচন্ড বড় একটা স্টেপ নিলেন, উনি ওনার বউ বাচ্চা সমেত মায়ের থেকে আলাদা হয়ে একটা ভাড়া বাড়িতে উঠলেন। যখন ভাড়া বাড়িতে উঠার জন্য যাচ্ছিলেন, ওর মা ওকে মানে কসম দিয়েছেন যে তোর আমার দিব্যি রইলো, আমি মরে গেলেও তুই কিন্তু কোনো কাজ করতেও এই বাড়িতে আসবি না। হ্যাঁ, যদি কাজ করতে আসিস বা তুই যদি আমার মরা মুখ দেখিস, আমার আত্মা কোনোদিনও শান্তি পাবে না। তো এই কথা শুনে কি আর কিছু করা যায়? তো উনি তো চলে গেলেন, কারণ ওনার মা তো সত্যি একটা ভুল ভ্রান্তি নিয়ে বা ভুল বিশ্বাস নিয়ে বেঁচে আছেন, ওটাকে তো নিশ্চয়ই ওটাকে এন্টারটেন করা যায় না। উনি চলে যাওয়ার পর এই 4 দিদির সঙ্গে, আমি বলবো না দিদিরা খুবই ভালো ছিল, বোঝাতো মাকে, উল্টা মাই কিন্তু অনামিকার মাই বলো বা ওর মাসিদেরকে উল্টাপুল্টা কথা বলতেন। 2জন মানুষ ঠিক করলেন, হ্যাঁ, এই প্রীতম বাবু আর 4 দিদি মিলে, যে অ্যাটলিস্ট মায়ের দেখাশোনা করার জন্য, যেহেতু কেউই তো থাকে না, খালি মেজদি মানে একই পাড়ায়, যেহেতু উনি নিজে পছন্দ করে বিয়ে করেছিলেন বলে বারবার আসা যাওয়া করতে পারতেন, কিন্তু ওনারা তো সংসার ছিল তাই না, নিজের সংসার ছেড়ে তো তোরই না মায়ের কাছে পড়ে থাকতে পারবেন। তথাপিও উনি কিন্তু পারতপক্ষে দুবেলা এসে মাকে দেখে যেতেন। তো ওনারা একটা ভাড়া বাড়িতে উঠেছিলেন, খুবই ভালো ছিল, সব ঠিকঠাক চলছিল, মা তো মার দাপটেই ছিলেন। যখন স্নিগ্ধা ক্লাস 5-এ উঠেছে, মানে ধরো ওর বয়স 11 কি 12 বছর স্নিগ্ধা, তখন ওই বাড়ির মালিক বলেছেন, ওনার একচালা বাড়ি ছিল, যে আপনারা উঠে যান, 1 মাসের নোটিশ দিচ্ছি, আমি না বিল্ডিং বানাবো। তো বিল্ডিং বানাতে তো একটু সময় লাগবে, লাগে যদি তখন না হয় ভাড়া নিয়ে নিয়েন, কিন্তু এখন 1 মাসের জন্য উঠে যান। ওনাদের তো মাথায় হাত, কোথায় যাব আমরা? হ্যাঁ, তো এখন মালিক যেহেতু বিল্ডিং বানাবে, অবভিয়াসলি ওনার যদি একচালা একটা ভাড়া পায়, এখন যদি 3 তলা বিল্ডিং ইয়ে করে, উনি কতগুলি ভাড়াটিয়া পাবেন, কতটুকু একটা তো ইনকাম হলো না ওনার। তো ওনারা খুঁজতে 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 একটা বাড়ি পেলেন। ঠিক আছে, বাড়ির মালিক আবার এখানে থাকে না, বাড়ির মালিক তোমার বাইরে চাকরি করতে চলে গেছে। বাড়িটা দেখে ওদের পছন্দ হয়েছে, কিন্তু প্রচন্ড আগাছায় ভরা। বাড়িটা ছোট কিন্তু প্রপার জায়গায় আবার, ঠিক আছে, আর বাড়িটা ঠিক তোমার রাস্তার মানে তোমার ধরো 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে ওই জায়গার স্থানীয় নামকরা নদী, একটা বহমান নদী, বেশ ভালো নামকরা নদী। হ্যাঁ, গঙ্গাও হতে পারে, ব্রহ্মপুত্র হতে পারে, আমি বলে দিলাম আর কি। তো নামকরা নদী, নদীর ফুরফুরে হাওয়া আসবে। তো এই বাড়িটাও জানো তো একচালা বা ছাদ করা, কিন্তু যেহেতু ওরা থাকবে না এখানে জানা কোথায় ছিল, তো ছাদটা কিন্তু রয়েছে। হ্যাঁ, আর আগাছায় ভরে গেছে। তো বাড়ির মালিক বলেছেন যে, মানে তখন আর কি বাড়ির মালিক ফোনে কথা, ওভার দ্য ফোন কথা বলেছেন, যেহেতু উনি তো আমি বললামই এখানে থাকেন না। তো যে আর কি খবর দিয়েছিল ও দেখাতে নিয়ে এসছে, তো ওভার দ্য ফোন কথা হয়েছে যে ঠিক আছে আপনারা ভাড়া থাকুন, আপনি যদি ভাড়া নিন আমি সব রং টং করিয়ে দেবো, আগাছা ঠাগাছা পরিষ্কার করে একদম ঝকঝকে তকতকে করে দেবো। ঠিক আছে। তো বলছে হ্যাঁ এমনি তো ভালো হয়েছে, 3টা রুম, ওই বিএইচকে কনসেপ্ট নয়, যেহেতু বললাম যে নর্মাল একটা বাড়ি আর কি, 3টা রুম, একটা কিচেন রুম, 2টো টয়লেট বাথরুম, ঠিক আছে, ওদের জন্য সাফিসিয়েন্ট, টোটাল 6 জন মেম্বার, 4টা মেয়ে। তো ওর বর্দি তখন, স্নিগ্ধার বর্দি তখন ডিগ্রি ফাইনাল দেবে, বিকম ওর বিএসসি ছিল, হ্যাঁ যেটাই হোক, মানে ডিগ্রি ফাইনাল দেবে।
তো এই বাড়িতে মানে ফাইনালি প্রিপারেশন নিচ্ছে আর কি, উঠেছে। তো এই বাড়িতে আসার পরে সব ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা হয়নি, কিন্তু এই বাড়ির আসার 3 মাস পরে ওরা জানতে পারলো যে ওর ঠাকুমা আর কি ওই বাড়িতে মারা গেছে, ঠিক আছে। তো মারা গেছে যখন, যেহেতু উনি এত বড় একটা কসম দিয়ে গেছিলেন, ওনার দিদির সঙ্গে কথা বলে ও আবার এটাও বলে গেছিলেন আমার মুখাগ্নি আমার বড় মেয়ে করবে, ওই তখন আর ছেলের কনসেপ্ট নেই, ঠিক আছে, আমার মুখাগ্নি আমার বড় মেয়ে করবে, ওরকম ভাবে বলে গেছে। তো তখন দিদিরা বলছে উনি যখন চাইতেন না, কি করবি ভাই কিছু বুঝতে পারছি না, আবার ওনার মতের বিরুদ্ধে করলে ওনার আত্মা যদি কষ্ট পায় কি করব। তো বলছে যে দেখ আমার ছেলের কর্তব্য তো করবো, আমার এই বাড়িতে মানে যেই বাড়িতে 3 মাস আগে ওনারা ভাড়া গেছিলেন ওখানেই ওনারা 14 দিনের শ্রাদ্ধ শান্তি হয়েছে। মেয়েরা কিন্তু নিজেদের নিজেদের বাড়িতে 4 দিনের কাজ করেছে, তার মানে যেখানে ভদ্রমহিলা মারা গেছেন ওইখানে কিন্তু কোনো কাজ হয়নি, এটা কিন্তু তোমরা নোট করে রেখো, হ্যাঁ, ওইখানে কিন্তু কোনো কাজ হয়নি। তো সবকিছু সাধ্য শান্তি মিটেছে, সবকিছু ঠিকঠাক হয়েছে। আস্তে আস্তে এখন ভৌতিক অ্যাক্টিভিটি কিন্তু ওই বাড়িতে শুরু হয়েছে। স্পেশালি সবচেয়ে থেকে যদি কেউ বলতে পারো যে টার্গেট হয়েছে, সেটা হলো সবচেয়ে থেকে ছোট মেয়ে স্নিগ্ধা। তো একদিন মানে যেহেতু বললাম বড় মেয়ের তো পড়াশোনার একটু পড়েছে না, ওরা 3 বোন একই রুমে ঘুমাতো, 3টা রুম বললাম তো, 3 বোন একই রুমে ঘুমাতো, মা বাবা একটা রুমে ঘুমাতো, আরেকটা বড় রুম ছিল ওটাখানে সোফা সেট টেট তো ছিল, মানে ডাইনিং কামিয়ে ডাইনিং টেবিলও ছিল। তো বড় মেয়েটা কি করলো, ওই ডাইনিং টেবিলে চেয়ার নিয়ে পড়তো, আর একটা ক্যাম্প খাট পেতে ছিল, যে পড়ে পড়ে যদি ঘুম চলে আসে ছোট্ট ক্যাম্প খাটেও ঘুমিয়ে যেত লিভিং রুমে। তো একদিন হঠাৎ মানে বড় মেয়েটা পড়ছিল, শুনতে পাচ্ছে ওদের 3 বোনের মানে ওই রুমের থেকে আওয়াজ আসছে, তো গেছে কি হয়েছে রে তোদের চিৎকার চেঁচামেচি। তখন ওই 2 বোন বলছে স্নিগ্ধার কি হয়েছে, স্নিগ্ধা ঘুমের মধ্যে কিসব কথা বলছে আর চোখ বন্ধ করে হাঁটা শুরু করেছে, দরজা খোলা শুরু করেছে, আর ও পুরো বিড়বিড় করতে করতে যাচ্ছে। তো আমরা তাই ভয় পেয়ে গেছি কি হলো। তো বলছে আরে ওর তো ঘুমের মধ্যে কোনো হাঁটার অভ্যাস ছিল না, ও হঠাৎ এরকম কেন করছে। ও কিন্তু চোখ বন্ধ করায়, কিন্তু স্নিগ্ধা এই প্রথমবার হয়েছে, ওর কিন্তু স্লিপ ওয়াকিং এর হ্যাবিট একদম ছিল না। তো ওকে যখন জাগিয়েছে ও তো বলতেই পারে না ও কি করেছে না করেছে। ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমি বললাম যে ওদের ছাদ ছিল এবং ঠান্ডার দিনে কি করতো ওদের মানে বাড়িটা না, মানে উঠান ঠুটান টাইপের ছিল না, প্রপার জায়গায় হলেও কি হলো বলতো, মানে বাড়িটা কিন্তু ছোটই ছিল, ওনার বর্গক্ষেত্র অত বেশি ছিল না বাড়িটার, হ্যাঁ। তো ওরা ছাদের উপর গিয়ে ঠান্ডার মধ্যে রোদের মধ্যে ভাত ঠাত খেত বা আচার টাচার খেত, তো এখানে ছাদের উপর যেত। এবং মানে স্নিগ্ধা বলো 4 বোনের ছাদটা খুব পছন্দ, ওরা কিছু হলে ছাদে গিয়ে গল্প টল্প করতো, কারেন্ট চলে গেলে যেহেতু বললাম 1 মিনিটের দূরত্বেই নদী, 1-2 মিনিটের দূরত্ব, নদীর হাওয়াটা পেতো, ওপরে চলে যেত। তো একদিন হঠাৎ কি হয়েছে, উপরে কিন্তু তোমার সিটকানি ফিটকানি লাগানো থাকতো সন্ধ্যার পরে, হ্যাঁ। একদিন কি হয়েছে, যেহেতু বড় বোনটা পড়তো, স্পষ্ট শুনতে পাচ্ছে যে বাবা আর স্নিগ্ধা কথা বলছে, আর বাবা বলছে যে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। তো বলছে বাবা তাড়াতাড়ি চল, কিছু হয়েছে নাকি, তো মানে কিছু হয়েছে মানে মায়ের কিছু হয়েছে কিনা বলে দৌড়ে গেছে, গিয়ে দেখে স্নিগ্ধা একা দাঁড়ানো, কিন্তু ও বাবার আওয়াজ স্পষ্ট শুনেছে, বড় বোনটা, হ্যাঁ বড় দিদিটা। তো বলছে এই তুই এখানে কেন দাঁড়ানো। তো বলছে না বাবা আমাকে ডেকে নিয়ে এসছে, আহ মানে আমাকে বলেছে উপরে যেতে, বাবাও যাবে আমার সাথে, কিন্তু হঠাৎ জানি না বাবা কোথায় চলে গেল। তো বলছে আয়, তো বলে স্নিগ্ধাকে টেনে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখে বাবার রুমে তো বাবা নাক ডেকে ফসফস করে ঘুমাচ্ছে। তখন বলছে ও মা, বাবা নাকি স্নিগ্ধাকে ডেকে নিয়ে এসছে। এদিকে 2 বোন কিন্তু ওই স্নিগ্ধার ওখান থেকেই তো, স্নিগ্ধা ওই রুম থেকেই তো উঠে এসছে না, 2 বোনও কিন্তু ঘুমে, জানি না স্নিগ্ধা কখন উঠে চলে গেছে। তো বাবা বলছে যে দূর, আমি তো এখানে ঘুমোচ্ছি, আমি কোথায় ডাকলাম। তখন বলছে না বাবা, স্নিগ্ধা বলছে তুমিই তো আমাকে ডেকে নিয়ে এসছো, চল উপরে যাবে, গরম লাগছে হাওয়া খাবি। তখন বড় দিদি বলছে বাবা আমিও কিন্তু তোমার আওয়াজ শুনেছি, আর আমি এটা স্পষ্ট শুনেছি তুমি বলেছো তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, আমি তো ভয় পেয়ে গেছি, ভেবেছি মা কোনো শরীর টরীর খারাপ করছে, তাই আমি পড়া ফেলে ছুটে এসেছি। তো বলছে যে না না, আমি তো না, কি তোরা কি শুনেছিস, তুই পড়তে পড়তে হ্যালোসিনেট করা শুরু করেছিস, এটার তো কি হয়েছে, স্লিপ ওয়াকিং করা শুরু করলো, এরকম টাইপের বলা শুরু করেছে, ঠিক আছে। তো এরকম করতে করতে চলছে চলছে, মানে স্নিগ্ধার উপরে সত্যি কথা বলতে গেলে অনেক রকমের প্রবলেম শুরু হয়েছে, এবং শুধু স্নিগ্ধার উপরে না, সেটা কিন্তু ওদের বাড়িতেও শুরু হয়েছে। ফর এক্সাম্পল, ধরো বড় বোনটা আমি বললাম না, বড় দিদি অনেকক্ষণ পরে হয়তো ঘুমাতে গেল, সে ঠিক স্পষ্ট শুনতে পারলো যে আমি যে বললাম বাড়িটা বেশি বর্গক্ষেত্রের উপরে নয় কিন্তু, আর ওই বাড়িতেও মানে জানলা বা দেওয়ালটা পড়েছে, এই বাড়িতেও জানলা দেওয়াল, মানে পাশের বাড়ি কেউ এসে ওর জানলা ধাক্কাতে পারবে না, অত লম্বা হাত কারো না, ঠিক আছে, যেহেতু দুটো দেওয়াল পড়েছে, হ্যাঁ। তো
কেউ স্পষ্ট মনে হচ্ছে যে জানলা ধাক্কাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে ওই দিকে যাওয়ার মতো ওরকম রাস্তাই নেই, কে ধাক্কাবে। তো আরেকটা কথা হলো, শুধু ওর জানলা নয়, মা বাবাদের মানে মিডিল রাত্রে যেমন নানা রকম ধাক্কার আওয়াজ, তারপর হলো দুটো বাথরুম খোলার আওয়াজ, যেমন মনে হচ্ছে কেউ গেছে কিন্তু কেউ যায়নি, জল খোলার আওয়াজ, মানে বিরক্তকর অবস্থা হয়ে যাচ্ছে। ছাদের উপর ধুমধুম, মানে সত্যি কথা বলতে গেলে জাস্ট তোমাদের লাইভে যে শোনালাম যে পল্টারগাইস্ট অ্যাক্টিভিটি, ওইটাই মানে শুরু হয়ে গেছে, ঠিক আছে। একদিন টিভি চালিয়েছে, মানে সবসময় তার পড়তে ইচ্ছে করে না, মনে হচ্ছে একটু মাইন্ড ফ্রেশ করি, একটু একটু সিনেমার গানগুলি শুনি, কেবল ততদিন তো চলে এসছে। তো যখন সিনেমার গান শুনতে যাচ্ছে না, সিনেমা মানে আপনি আপ বন্ধ হচ্ছে, মানে রিমোট দিয়ে যদি বন্ধ হয় দেখবে লাল একটা লাল লাইট জ্বলে না টিভিতে, ওই লাইট, লাল লাইটটা জ্বলছে, ওই রিমোটটা কিন্তু টাচও করছে না, আবার আপনি আপ অন হচ্ছে, আবার মানে কেউ মনে হচ্ছে রিমোট দিয়ে কেউ অন অফ করছে, রাগের ছোট প্লাগটাই অফ করে দিয়েছে। সকাল, আমি তো বলছি 1.5-2 মিনিট পরে হয়তো নদী আছে, বাট ওরা তো আর ওখানে যায় না সব সময়। কিন্তু প্রায়শই ছাদের উপর বলো বা ওদের যে ঢোকার, আমি বললাম উঠান ঠোঁটান নাই, বাট একটা ছোট্ট তো প্যাসেজ দিয়ে তোমাদের মেইন এন্ট্রান্সটা ঢুকতে হয়, মানে গেটের মধ্যে ধরো ওর বাবার গেটটা ঢুকলে, তো ঢুকে পরে ছোট্ট একটা সিমেন্ট বাঁধানো একটা ছোট্ট রাস্তা, যে বাঁদিকে শুধু ওর বাবার স্কুটিটা রাখতে পারবে, তারপরেই মানে মেইন এন্ট্রান্সটা, ঠিক আছে। তো আহ স্পষ্ট দেখতে পাচ্ছে কাদামাটির দাগ, শুধু এখানে নয় ছাদের উপরেও কাদামাটি, মানে পায়ের ছাপ, পুরো কাদামাটির পায়ের ছাপ, এটা কোত্থেকে আসে, অথচ আমি বললাম না ওরা তো যায় না, মানে সবসময় থুড়ি না নদীর ধারে যাবে। তো এগুলি শুরু হয়েছে, ঠিক আছে। একদিন সবচেয়ে থেকে ভয়ঙ্কর ঘটনা হলো, স্নিগ্ধার গলার থেকে একদম খ্যানখ্যানে এক বয়স্ক মহিলার গলা আওয়াজ শুরু হলো যে মানে প্রচন্ড কষ্ট দিয়েছিস, তোদেরকে তো ছাড়বো না, খুব কষ্ট দিয়েছিস, আমার ইয়েটাই মানে মুখের কথাটাই তোরা ধরে রেখেছিস, এরকম করে অনেক মানে খনখনা গলায়, মানে গলাটা সেটা কিন্তু স্নিগ্ধার ছিল না, অ্যাজ ইফ ধরো ওই 75-80 ইয়ার্স এর কোনো ওল্ড মহিলা ওর গলা দিয়ে আওয়াজ করছে, এত টেলি আননোন একটা ভয়েস। এটা ভয় পেয়ে গেছে, কারণ কথার ধরনটা কোথাও না কোথাও প্রীতম বাবু বুঝতে পেরেছিলেন ওনার মায়ের। তো এখন কি করবে, কিছু বুঝতে পারছে না, সবার সঙ্গে কথাবার্তা, দেখো ডক্টর হলে এই তুই কোন ডক্টর দেখিয়েছিস, অর্থোপেডিক কাকে দেখাচ্ছিস, বা আই স্পেশালিস্ট পেয়ে যাবে। এখন ভূতে তো সবাইকে আর ধরে না, এখন ভূত নামানোর জন্য কোন তান্ত্রিকের কাছে যাওয়া যায়। তো অনেক খুঁজে পেতে তোমার মানে অনেক খোঁজখাজ করার পরে তোমার একজন তান্ত্রিকের সন্ধান পেলো, তো ওনাকে নিয়ে এসছে, নিয়ে আসার পর উনি দেখেছেন, দেখে বলছে যে এখানে একাধিক আত্মা আসে, এবং একটা আত্মা তো প্রায় কয়েকশো বছর পুরনো, যে এখানে স্টাক হয়েছিল সুপ্ত অবস্থায়। আচ্ছা, ডাইরেক্ট তান্ত্রিক একটা জিজ্ঞেস করলো, এর মধ্যে কি আপনাদের কোনো রিলেটিভ মারা গেছে? আমি কিন্তু বুঝতে পারছি উনিও এখানে উপস্থিত, তখন বলছে হ্যাঁ, মানে উনি সব খুলেই বললেন যে আমার মা মারা গেছে, কিন্তু আমরা এই বাড়িতে কাজ করেছি, ওই বাড়িতে কাজ করিনি, কারণ ও আমার মা আমাদের উপর খুব রেগেছিল, যেহেতু আমি ওনার পুত্র সন্তান চাই, কিন্তু আমার পরপর 4 কন্যা সন্তান হওয়ার পর আমি কিন্তু আর পুত্র সন্তানের জন্য ওনার কথা মানিনি বলে আমাকে মানে তেজ্য পুত্রের মতোই করে দিয়েছিলেন, আমিও বেরিয়ে এসেছি, কারণ আমি আমি আর পারছিলাম না, তো মানসিক অশান্তিও হচ্ছিল। তো বলছে ওনার আত্মাই কিন্তু আছে, এবং ওনার আত্মা এখানে আসার পরেই এখানে যে সুপ্ত অবস্থায় নেগেটিভ এনার্জি গুলি ছিল ওগুলিও কিন্তু চাগার দিয়ে উঠেছে, আর তারাই কিন্তু এই সব ভৌতিক ক্রিয়াকলাপ করছে। তো উনি বলেন যে আমার মানে আমি হয়তো তোমার মা বা ওদেরকে শান্ত করে দিতে পারবো, কিন্তু কয়েকশো বছর পুরনো আত্মাটাকে কিন্তু কিভাবে কাবু করব আমি জানি না, আমার গুরুদেবের শরণাপন্ন হতে হবে। তো উনি গুরুদেবের কাছে গেলেন, তার আগে অবশ্য উনি কিছু প্রিকশন দিয়ে গেছিলেন ওনাদের। গুরুদেবের কাছে গেলেন, গুরুদেবের কাছে সব ডিটেলে উনি বললেন, গুরুদেব বললেন তুমি এরকম এরকম করবে। আর এবং গুরুদেব মন্ত্র পড়ে, নিজে মন্ত্র পড়ে 4টা নিশান, নিশান মানে বোঝো তো, নিশান দিয়েছেন, বলছে যে যেহেতু আমি বললাম যে ছোট্ট একটা বাড়ি, বলছে ছাদের 4 কোণায় 4টা মেরে দেবে, যেহেতু নিচে তো জায়গায় নেই কোথায় করবে, তো ছাদের 4 কোণায় 4টা মেপে দিলেই হবে, আর ওখানে যাগযজ্ঞ করতে হবে। আর একটা কথা বললেন, যেহেতু যেখানে মায়ের মৃত্যু হয়েছে ওখানে ওনার কোনো কাজ করেননি, ছেলেকে বলবে, ওটা হয়তো মায়ের মুখের কথা ছিল, অভিমান ছিল, ছেলেকে বলবি যে ওই সাধ্য শান্তি যাতে ওদের বাড়িতে আবার করে, তাহলেই কিন্তু ওর মা আত্মা শান্তি পাবে। তো যাই হোক, উনি এসে তো এই বাড়িতে যাগযজ্ঞ করলেন, এবং উনি কমিউনিকেট করেছিলেন আত্মার সঙ্গে, যেখানে ওনার মায়ের আত্মা এটাই বলেছিল যে আমি তো মানে মুখের কথা ছিল, আমি ভাবতে পারিনি যে আমার ছেলে শেষ অবস্থায় মানে দেখতে আসবে না, কারণ কিন্তু উনি এটাই ভুলে গেছিলেন, উনি তো নিজেই বলে গেছিলেন, এখন ওনার আত্মা যদি উত্তক্ত হয়ে যেত বা কষ্ট পেত, ওর জন্যই তো ওনার ছেলে যায়নি। তো
তো যাই হোক, ওখানে শ্রাদ্ধ শান্তি করেছে। শ্রাদ্ধ শান্তি করার পর নাকি এখানে যা সব ভৌতিক অ্যাক্টিভিটি সব নিস্তার পেয়েছে, এবং সেই কয়েকশো বছর পুরনো আত্মাকেও কিন্তু ওরা মুক্তি দেওয়াতে পেরেছে গুরুদেবের নির্দেশ অনুযায়ী। তো এই ক্ষেত্রে আমি বলবো যা হয়েছে খুবই খারাপ হয়েছে, ওনার মানসিকতা ভালো ছিল না। মানে যেহেতু মানে ডিফারেন্সিয়েট করেছিলেন ছেলে মেয়ের মধ্যে, আর ওর জন্য কিন্তু ওনার ভুগতেও হয়েছিল। যতই বলি না কেন আমরা, ওনার রাগটা কোথাও না কোথাও দেখো, ওনার 3 নাতনি 4 নাতনি, ছেলে বউ ভরা পুরো সংসার ওনার গিজ গিজ করতো। অ্যাকচুয়ালি কি জানো তো, যারা এরকম ভরা পুরো সংসারের মানুষ না, ওরা কিন্তু একা হয়ে গেলে খুব মনোকষ্টে থাকে। ওনারও কিন্তু সেই কষ্টটা হচ্ছিল। কিন্তু ওই যে অভিমান, আমি বললাম অভিমান এমন একটা জিনিস না, যেটা তোমার মনের যে কষ্টটাকে মানে কারোর উপরে, মানে কাউকে বলতে দেবে না, প্রচার করতে দেবে না, কিন্তু আলটিমেটলি কষ্ট কিন্তু নিজেরই হয়। কিন্তু আমি এটাতেও বলবো একটা জিনিস ভালো হয়েছে, যদি ওনার এই নেগেটিভ সোলটা বা ওনার আত্মাটা যদি এই বাড়িতে প্রবেশ না করতেন, কয়েকশো বছর ধরে ওই আত্মাটাও দেখো অতৃপ্ত হয়ে রয়েছে। হাজার হোক এখন তো মুক্তি পেয়ে গেছেন, হয়তো এটা একটা ডেস্টিনি ছিল, বা এটা একটা কি বলবো, একটা ওয়ে ছিল যে এরকম ভাবে হয়তো ওর মুক্তি হওয়ার ছিল। যাই হোক, আমরা তো খুবই ছোট মানুষ, হয়তো অতটা বুঝতে পারবো না, ভগবানের ইচ্ছা তো ভগবানই জানেন, তাই তো। তো কেমন লাগলো অনামিকার পাঠানোর ঘটনা? আমি জানি ভালো লেগেছে, আমার প্রচন্ড অদ্ভুত লেগেছেন সত্যি। কোথাও না কোথাও ভাবতে বাধ্য করেছে। তোমাদেরকেও কি করেছে? তো করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব তো করে নিতে হবে, আরো এরকম ঘটনা আসছে তো। আর জানো তো, প্রতি শনি এবং মঙ্গলবারে ঠিক রাত্র 8টা থেকে 8:30টায় আমি অন হয়ে যাই লাইভে, তোমাদেরকে প্রচুর প্রচুর ঘটনা শোনানোর জন্য। অ্যান্ড অলসো শুক্রবার দুপুর 3টায় চলে আসি। আর আমার যে আরেকটা চ্যানেল জীবনের 1001 গল্প, সেটাও দেখতে ভুলো না, সেখানেও কিন্তু তোমাদের ঘটনা আসে। তো চলো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি বন্ধুগণ, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।